হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে রেনো 10 প্রো 5G নেটওয়ার্ক প্রবলেম সলভ। এই নেটওয়ার্কটা কিভাবে সলভ করব সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এইটা প্রথমত আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে অ্যান্টেনার সকেট থেকে পিআইসি যে সিগন্যালটা যায় অ্যান্টেনার ক্যাপেলের মাধ্যম দিয়ে, এই সিগন্যালটা প্রথমত আমাদেরকে দেখতে হবে। তো এই লাইনে কিছু ছোট ছোট কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্টগুলোকে আগে আমাকে চেক করতে হবে। কম্পোনেন্টগুলোর মাধ্যম দিয়ে E2G PIC-তে আমাদের লাইনটা ঢোকে। তারপরে আমাদেরকে আরও বিষয়গুলো আছে কিছু, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটি আইসির পরিচালনার জন্য কিছু ভোল্টেজ প্রয়োজন হয়ে যায়। তো এই ভোল্টেজগুলো প্রত্যেকটা চেক করে দেখতে হবে, কোথায় থেকে কি ভোল্টেজ আসছে এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। এটা এই সেটটা কয়েকটি আইসি সমন্বয়ে আমাদের নেটওয়ার্ক সেশন কন্ট্রোল করছে। যেটা আইসি হচ্ছে, এটা RFIC আছে, দুটো PIC আছে এখানে, আর যেটা হচ্ছে বিপিএস পাওয়ার, যেটা মেন পাওয়ার আসে ভোল্টেজ, সেটা হচ্ছে চার্জিং আইসি থেকে আসে। আর আরেকটা আছে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজগুলো বের হয় 1.7 1.8 যে ভোল্টেজগুলো থাকে, যেগুলো RFIC-তে যায়, সেই ভোল্টেজগুলো পাওয়ার আইসি থেকে। তো এই সব সমন্বয়ে, সব ভোল্টেজের সমন্বয়ে নেটওয়ার্ক সেকশনটা পরিচালিত হয়। আমাদেরকে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা বিষয়কে একটা একটা করে আমাদেরকে চেক করে দেখতে হবে। তারপরে আমাদের ফল্টটাকে খুঁজে বের করতে হবে। ফল্ট ফাইন্ডিং করাটাই হচ্ছে মেন। তো এখন এই 5G সেটগুলোর একটু সার্কিট বিভিন্ন ধরনের আইসি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। তো এগুলো প্রত্যেকটা বুঝে বুঝে আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হবে। এখানে আমি যে কম্পোনেন্টগুলো দেখিয়েছি সেই কম্পোনেন্টগুলোকে আমাকে দেখতে হবে। তাছাড়া কোথায় কোথায় থেকে সব ভোল্টেজগুলো আসছে সেগুলোকে আমাদেরকে একটা একটা করে আমাদেরকে দেখে নিতে হবে। প্রথমেই আমাদেরকে ভোল্টেজ মাপার ক্ষেত্রে যে ভূমিকা পালন করছে, মেন ভূমিকা ভোল্টেজের, সেটা হচ্ছে চার্জিং আইসি থেকে যে লাইনটা আসছে বিপিএস লাইন। এই যে বিপিএস লাইনটা হচ্ছে প্রথমে পিআইসিতে, দুটো পিআইসিতে 2G এবং 4G যে 5G কাজ করছে সেই আইসিগুলো তে সরাসরি আসে ভোল্টেজটা ঢুকছে, সেই ভোল্টেজটা আমাকে আগে চেক করে নিতে হবে যে ভোল্টেজগুলো। আর সাধারণত যখন পিআইসিতে ভোল্টেজটা ঢুকবে তার আগে ক্যাপাসিটর থাকে বড়, ওই ক্যাপাসিটর হয়ে ভোল্টেজটা ঢোকে। তো ক্যাপাসিটরের মাথায় আমরা মিটার ধরে দেখলেই আমরা ভোল্টেজটা আছে কিনা আমরা দেখতে পাবো। তো দেখো, এই যে পিআইসিতে আমি একটা স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি, যে এই পিআইসির যে ভোল্টেজটা আমরা দেখলাম। তো এইখানে আরো কিছু বিষয়গুলো দেখো, এখান থেকে কোথায় কোথায় থেকে আসছে সেই লাইনগুলো আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখাচ্ছি। তো এই যে এখানে বিপিএস লাইনটা পিআইসিতে, এই পিআইসিটাতে গেছে, আমি মায়োসের টিপ দ্বারা আমি দেখাচ্ছি। এই যে বিপিএস লাইনটা এই পিআইসি উপর গেছে, উপরেরটা নিচেরটা, এই দুটো পিআইসি, এই পিআইসিতে বিপিএস লাইন দুটো সরাসরি চলে গেল ক্যাপাসিটরের মাধ্যম দিয়ে। ওই ভোল্টেজগুলো ওই জায়গাটায় আমাদেরকে দেখে নিতে হবে। ভোল্টেজগুলো ঠিকঠাক যদি থাকে তাহলে ওকে। আসলে সাধারণত আইসি খুবই কম খারাপ হয়, সাধারণত ভোল্টেজগুলো মিসিং হয়, অথবা আমাদের অ্যান্টেনার কেবলের এইগুলো সমস্যা ম্যাক্সিমাম হয়ে থাকে, অথবা RFIC থেকে সমস্যা। পিআইসি খুব কম খারাপ হয়, RFIC কিংবা WTR আইসি সাধারণত খারাপ হয়। তো আমরা এই ভোল্টেজগুলো একটা একটা করে আমরা চেক করে নিয়ে তারপর আমরা কাজগুলো করতে হবে। তো আমাদের এখানে যে নেটওয়ার্ক সেকশনে দেখতে পাচ্ছি যে পার্টসগুলো একটার পর একটা কম্পোনেন্টগুলোকে আমরা সবগুলোকে চেক করে নিব। চেক করার পরে এখন আমাদের এই পাওয়ার আইসি থেকে এই যে মাঝের যে সিগন্যালগুলো আসছে, পাওয়ার আইসি থেকে সরাসরি দেখো আমাদের এই বোর্ডের উল্টো পারে আমাদের RFIC আছে, বোর্ডের উল্টো পারে। আর এই যে বাম পাশে যে আইসিটা দেখছো, এটা হচ্ছে চার্জিং আইসি। এই চার্জিং আইসি থেকেই আমাদের বিপিএস
পাওয়ারটা যাচ্ছে। ভিপিএস পাওয়ার মানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। তো এই ভোল্টেজটা ভিপিএস পাওয়ার যে ভোল্টেজটা আমাদের এখানে সরাসরি চলে গেল। আমরা চার্জিং আইসি থেকে আসলো দেখতে পেলে, এসে তারপরে এই যে 4G এবং 5G আইসি, এখানে 2G থেকে 5G আইসি পর্যন্ত এই ভোল্টেজগুলো ইনক্লুড হচ্ছে এখানে। তো যাই হোক, এই ভোল্টেজগুলো আমরা চেক করে নিতে হবে আমাদেরকে। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে দেখো ডায়াগ্রামের মাধ্যমে দেওয়া আছে প্রত্যেকটা ভোল্টেজ এবং কোন পিন থেকে কোন পিনে এবং আমাদের কানেকশন যাচ্ছে, প্রত্যেকটি ট্র্যাক এখানে দেখানো আছে। প্রত্যেকটা ট্র্যাকগুলোকে আমাকে একটা পর একটা ভালো করে মেপে নিতে হবে, তাহলে আমরা সহজেই কাজটা করতে পারবো। তো আসলে যেগুলো প্রবলেম হয় সাধারণত আমাদের অ্যান্টেনার কেবলের বেশি প্রবলেম হয়, অথবা আরএফআইসির বেশি সমস্যা হয়ে থাকে। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো এই যে পাওয়ার আইসি দেখতে পাচ্ছ, এই পাওয়ার আইসি থেকে দেখো পাওয়ারের যে লাল যে ট্র্যাকগুলো আছে, এখানে যে 5-6টা ট্র্যাক দেখতে পাচ্ছ, এই সব ট্র্যাকগুলো কিন্তু পাওয়ার আইসি থেকে আলাদা আলাদা বল থেকে এই ট্র্যাকগুলো বেরিয়ে যাচ্ছে। এই সব ট্র্যাকগুলো সব কোথায় যাবে? আরএফআইসি তে যাবে। এই আরএফআইসি এক একটা বলে এক একটি ভোল্টেজ গিয়ে ঢুকবে। তো এইখানে ঢোকার আগে বাইরে আরএফআইসি কিংবা পাওয়ার আইসির পাশে যে কম্পোনেন্টগুলো থাকবে, এই কম্পোনেন্টগুলোতে আমাদেরকে ভোল্টেজটা চেক করে নিতে হবে যে ভোল্টেজটা ঠিকঠাক দিচ্ছে কিনা। যদি এই কম্পোনেন্টগুলোতে ভোল্টেজ ঠিকঠাক না দেয়, তাহলে যদি পাওয়ার আইসির পাশের কম্পোনেন্টগুলোতে আউটপুটে ভোল্টেজ না থাকে, সেক্ষেত্রে পাওয়ার আইসি রিভলভ করতে হবে, নাহলে পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে। এই তো চলে গেল পাওয়ার আইসির ব্যাপার। এবার আরএফআইসির কথা বলি। আরএফআইসির ক্ষেত্রেও ঠিক এইরকম, যদি আরএফআইসিতে ভোল্টেজ আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আরএফআইসি, এই যে আরএফআইসিতে কিভাবে এসে ভোল্টেজটা কত পিনে এসে ঢুকছে, আমরা দরকার হয় আইসিটাকে উঠিয়ে নিয়ে আমরা প্রত্যেকটা পিনে ভোল্টেজগুলোকে মেপে দেখব, অথবা ইনপুটের যে ক্যাপাসিটরগুলো আছে সেই ক্যাপাসিটরগুলোতেও ভোল্টেজগুলো আমরা একটা একটা করে মেপে দেখব। তাহলে আমাদের কোথায় ফল্ট আছে এই ফল্টটা বেরিয়ে যাবে। তো এখানে সাধারণত এই যে আপডেট যে বোর্ডগুলো আসছে কিংবা সেটগুলো আসছে, এই সেটগুলোর এই ট্র্যাকগুলো কিংবা কম্পোনেন্টগুলো এগুলোকে মেপে দেখতে হবে যে কোথায় প্রবলেম আছে। সেই প্রবলেমটা খুঁজে আগে বের করে সেই অনুযায়ী কাজ করতে হবে। অযথা যেখানে সেখানে হিট দেওয়া যাবে না। এই জিনিসগুলো একটা স্টেপ বাই স্টেপ কাজ করলে আমাদের সহজেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমি এতক্ষণ জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করছি। সবাইকে আর মোবাইল হসপিটাল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।